সিনেমার শুরুতেই আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয় যে কিনা নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই টিভির সিগন্যাল চলে যায়। আর তখন একটি গুরুত্বপূর্ণ নিউজ সেই টিভিতে দেখানো হয়। ছেলেটি এই নিউজ দেখে খুব ভয় পেয়ে যায়। সেখানে বলা হচ্ছিল যে ভয়ঙ্কর একটি ভাইরাস পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, আর এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছিল। পুরো বিশ্বে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই সেই টিভিতে বলছিল, যদি কেউ এই নিউজটি দেখে থাকেন তাহলে খুব দ্রুত নিজেকে একটি সেফ জায়গায় বন্দি করে রাখুন। ছেলেটি এই নিউজটি দেখছিল, তখনই ওপর থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসে। ছেলেটি ভয়ে ভয়ে উপরে গিয়ে দেখে সেই ভয়ানক শব্দগুলো তার বোন দুষ্টমি করে করছিল। তারা দুজন তাদের মায়ের রুমে যায়। তারা গিয়ে দেখে তার মা অনেক বেশি চিন্তিত। সে তার হাজবেন্ডকে ফোন করে এই সমস্ত বিষয়গুলো জানাচ্ছিল। তার হাজবেন্ড একজন পাইলট। সেই লোকটি তার বউ বাচ্চাকে বলছিল, চারিদিকে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই তোমরা বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করো না, তোমরা খুব দ্রুত এই শহর ছেড়ে যে কোনো ভাবে দূরে চলে যাও। সে তার সন্তানদের বলছিল, তোমরা একটুও ভয় পেও না, তোমাদের মা তোমাদেরকে একটি সেফ জায়গায় নিয়ে যাবে। সে তার হাতে পড়ে থাকা একটি লাকি ব্রেসলেট দেখায়। এই ব্রেসলেটটি তার মেয়ে এদিগেল বানিয়েছিল। এটা দেখে এদিগেল অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে তাদের মা জরুরি জিনিসপত্র ব্যাগে করে গুছিয়ে নিচ্ছিল। তখনই হঠাৎ করে বাইরে থেকে আজব ধরনের আওয়াজ আসে। সেজন্য খুব দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। যখনই তারা পিছনে ব্যাগ রেখে গাড়িতে বসতেই যাবে, তখনই পেছন থেকে একটি জম্বি এসে তাদের মাকে আক্রমণ করে বসে। ভয় পেয়ে এদিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এদিগেল গাড়ির নিচ থেকেই তার চোখের সামনে তার মা আর ভাইকে জম্বিদের হাতে মরতে দেখে। সেই জম্বিটি এদিগেলকে দেখতে পায় না, তাই সেখান থেকে চলে যায়। এদিগেল লক্ষ্য করে তার মাও একটি জম্বি হয়ে যাচ্ছে। সে দেখতে পায় তার মা তার দিকে দৌড়ে আসছিল। এদিগেলের মা এদিগেলকে আক্রমণ করতেই যাবে, তখনই একটি লোক এসে তার মাকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। একটু পরেই লক্ষ্য করা যায় এদিগেলের ভাইও একটি জম্বিতে পরিণত হচ্ছে, যার জন্য সেই লোকটি এদিগেলকে তার কান বন্ধ করতে বলে, আর সেই এদিগেলের ছোট ভাইটিকেও মেরে ফেলে। এরপর আমাদের 10 বছর পরে সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই জম্বিদের কারণে পুরো মানব সভ্যতা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসস্তূপের শহর দেখে যেন মনে হচ্ছিল সব মানুষ মারা গিয়েছে আর নয়তো জম্বি হয়ে গিয়েছে, আর মাত্র এই দুজন মানুষই বেঁচে রয়েছে। সেই ছোট্ট মেয়ে এদিগেল, যাকে সেই আঙ্কেলটি বাঁচিয়েছিল, এখন সে অনেক বড় হয়ে গিয়েছে। সেই দিনের পর থেকে সেই আঙ্কেল জ্যাকের সঙ্গেই বড় হয়েছে, আর তার কাছ থেকে সে গুলি চালানোর প্রশিক্ষণ নিয়েছে। জ্যাক খুব ভালোভাবেই এদিগেলকে জম্বিদের কাছ থেকে বাঁচার কৌশল শিখিয়েছে। এদিগেল জ্যাককে নিজের বাবার মতোই ভালোবাসে। এদিগেল একা থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে চাইতো কোনো মানুষের বসতি পেলে সে সেখানে গিয়ে থাকবে, কিন্তু জ্যাক মানুষের মধ্যে থাকাটা খুব বেশি পছন্দ করত না। রাতে তারা জঙ্গলের মধ্যে ক্যাম্প করে ঘুমাচ্ছিল, তখনই জ্যাকের কানে কোনো কিছুর শব্দ আসে। জ্যাক বাইরে বের হয়ে চারিদিকে দেখছিল, তখনই একটি জম্বি এসে তার উপরে আক্রমণ করে বসে। জ্যাক গুলি করে সেই জম্বিটিকে মেরে ফেলে। গুলির শব্দে এদিগেলও সেখানে চলে আসে। তারা 10 বছর থেকে এই জঙ্গলে থাকতে থাকতে বুঝতে পারে জম্বিরা সব সময় দলগতভাবে থাকে, তাই যেহেতু এখানে একটি জম্বি চলে এসেছে, তাই তারা বুঝতে পারে হয়তো আশেপাশে আরো জম্বি আছে, তাই তারা এখান থেকে চলে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার সময় তাদের ঘোড়া অদ্ভুত ধরনের আওয়াজ করে আর সামনে এগোয় না। তখনই জ্যাক বুঝতে পারে হয়তো আশেপাশে কোনো বিপদ রয়েছে। জ্যাক এখানে চারপাশে খুব ভালোভাবে লক্ষ্য করছিল, তখনই তারা দেখতে পায় একটি গাড়িকে চারপাশে জম্বিতে ঘিরে রয়েছে, যেখানে একটি ভালো মানুষ সেই জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এমনিতেই এই দুনিয়াতে খুব কম মানুষ বেঁচে রয়েছে, তাই জ্যাক সেই মানুষটিকে সাহায্য করার চেষ্টা করছিল। জ্যাক এদিগেলকে শুট করতে বলছিল, কারণ সে দেখতে চাচ্ছিল এদিগেল কতটা দক্ষ হয়েছে। এদিগেল খুব তাড়াহুড়ো করে শুট করতে গিয়ে সে ভালো মানুষটিকে মেরে ফেলে। এটা দেখে জ্যাক অনেক বেশি রেগে যায়। তারা দুজন সে মানুষটির কাছে এসে দেখে মানুষটিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। জ্যাক এখানে সেই লোকটিকে নিজেই মেরে ফেলে, কেননা কোনো জম্বি এসে যেন সেই মানুষটিকে কামড়াতে না পারে, আর সেও পরবর্তীতে জম্বি না হয়ে যায়। তারা সেই মৃত ব্যক্তির গাড়ি থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিচ্ছিল। জ্যাক সেই মৃত ব্যক্তির জুতো খুলে নিয়ে নেয়। জ্যাক যখনই সেই মৃত ব্যক্তির জুতোটি পরে ফেলে, তখনই সেই মৃত ব্যক্তির আরো অনেক সাথী সেখানে চলে আসে, আর তারা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। তারা যখন জ্যাকের পায়ে সেই মৃত ব্যক্তির জুতো দেখতে পায়, তারা মনে করে হয়তো তাকে লুটপাট করার জন্য জ্যাক তাকে মেরে ফেলেছে। যখনই সেই লোকগুলো এদের দুজনকে মারতে যাবে, তখনই গাড়ি থেকে একটি প্রেগনেন্ট মহিলা এসে তাদেরকে ছেড়ে দিতে বলে। হঠাৎ করেই সেখানে থাকা সেই ঘোড়াগুলো তাদেরকে বিপদের সংকেত দিয়ে দেয়। তখনই সেই জঙ্গলের দিক থেকে অনেক ভয়ানক শব্দ আসতে থাকে, আর সেই জঙ্গলের দিক থেকে অনেকগুলো জম্বি ঝড়ের মতো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এমনকি সেই জম্বিগুলো এমন জোরে জোরে আসছিল, সেখানে থাকা মানুষগুলো পালানোর কোনো সুযোগ পায় না, তাই তারা নিজেদের অস্ত্র দিয়ে সেই জম্বিগুলোর সাথে লড়াই করতে থাকে। এখানে তাদের সবার কাছেই অস্ত্র ছিল, কিন্তু
কিন্তু জম্বির সংখ্যা ছিল অনেক বেশি, তাই সেখানে থাকা অনেকগুলো মানুষকেই জম্বি কামড় দিয়ে বসে। এখানে যে মানুষগুলো বেঁচে ছিল তাদের লুকানোর কোনো জায়গা ছিল না। এখানে অনেক শক্তিশালী একজন মানুষকে জম্বিতে কামড় দিয়ে বসে, তাই সে নিজেই নিজেকে গুলি করতে লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্দুকে কোনো গুলি ছিল না। এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পারছিল জম্বিদের সঙ্গে লড়াই করে তারা খুব বেশিক্ষণ টিকতে পারবে না। তাই এদিকে সেই প্রেগনেন্ট মহিলাটিকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়িতে সেই প্রেগনেন্ট মহিলার স্বামীও ছিল। জ্যাক খুব দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এখানে এতগুলো মানুষের মধ্যে মাত্র 4 জন মানুষই বাঁচতে পারে, আর বাদ বাকি সবাই জম্বির শিকার হয়ে যায়। সেখানে কালো চেহারাওয়ালা একটি জম্বি নিজের সঙ্গীকে মৃত অবস্থায় দেখে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে তারা 4 জন খুব দ্রুত গাড়ি চালিয়ে জম্বিদের কাছ থেকে পালিয়ে চলে আসে। যাওয়ার সময় জ্যাক সেই মহিলাটিকে জিজ্ঞেস করে, আসলে তুমি কে আর এখানে কি করছিলে? সেই মহিলাটি বলে, শিপটাউন নামে একটি জায়গাতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিল, যেখানে সেফলি মানুষ বসবাস করছে। সেখানে মানুষের বসবাসের জন্য সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে, তাই আমরা সেখানে গিয়ে সাধারণভাবে বাঁচতে যাচ্ছিলাম। এদিকে এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মনে মনে আজ পর্যন্ত সে এমন জায়গায় যাচ্ছিল। এটা শুনে জ্যাক বলে, এখানে এমন কোনো বসবাসযোগ্য জায়গা নেই, কারণ 10 বছর থেকে আমি এখানকার সমস্ত জায়গা দেখেছি। তখনই হঠাৎ করে মাঝ রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সেখানে সেই প্রেগনেন্ট মহিলার স্বামীও বাইরে বের হয়ে আসে, যার নাম ছিল ডেভিড। সে বলে, আমি একজন মেকানিক, আমি এই গাড়িটি ঠিক করতে পারবো। কিন্তু গাড়ি ঠিক করার জিনিসপত্র না থাকায় সে গাড়িটি আর ঠিক করতে পারে না, যার কারণে তারা গাড়িটি রেখে হাঁটতে শুরু করে। কয়েক কিলোমিটার হাঁটার পর তারা একটি সোসাইটির মধ্যে চলে আসে। এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। তারা প্রথমে এই জায়গাটি খুব ভালোভাবে ঘুরে দেখে কোনো জম্বি আছে কিনা। তারা এখানে কোনো জম্বি দেখতে না পাওয়ায় এখানে রাতে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে খায়। এদিকে সেই শিপটাউন নামে জায়গার ব্যাপারে সেই প্রেগনেন্ট মহিলাকে জিজ্ঞেস করে। সেই মহিলাটি বলে, আমাদের আগে থেকেই সেই শিপটাউনে থাকা লোকেদের সঙ্গে রেডিওতে কথা হয়েছে। সেই জায়গাটি অনেক সুন্দর, সেখানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। এই কথাগুলো শুনে এদিকেল অনেক খুশি হয়। আমরা দেখতে পাই অন্যদিকে জ্যাক চারদিকে ফাঁদ তৈরি করে রাখে, যেন জম্বি আসলে জ্যাক আগে থেকেই জানতে পারে। জ্যাক একটি ম্যাপ বের করে সবাইকে বুঝিয়ে বলে, আমরা ডেভিড আর মেগানকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেব, এরপর আমরা আলাদা আলাদা রাস্তায় চলে যাব। কিন্তু এদিকেল এটা শুনে অনেক মন খারাপ করে। সে জ্যাকের কাছে এসে ঝগড়া করতে থাকে যে ডেভিড একা সেই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে সেই জায়গায় যেতে পারবে না, তাই আমাদেরকে তাদেরকে সাহায্য করা উচিত। জ্যাক বলে, আমাদের বুদ্ধি করে কাজ করা উচিত। দেখো, যেখানে মানুষ বেশি থাকবে সেখানে বিপদও বেশি থাকবে। কিন্তু জ্যাকের এই কথা শুনে এদিকেল রেগে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সে কালো জম্বিটি তাদের সঙ্গীদেরকে নিয়ে গন্ধ নিতে নিতে সেই গাড়ি পর্যন্ত চলে আসে, যা জ্যাক জানতো না। সকালে এদিকেল তার ছোটবেলার ছবি দেখছিল, তখনই সে গাছের মধ্যে জম্বিদের আওয়াজ শুনতে পায়। তাই সে সবাইকে সতর্ক করার জন্য নিচে নেমে আসছিল। তখনই সে নিচে সিঁড়িতে একটি জম্বিকে পায়। এদিকেল নিজেকে বাঁচানোর জন্য আবারও ওপরে উঠতে থাকে। এদিকেল খুব চালাকির সঙ্গে সেই জম্বিটিকে নিচে ফেলে দেয়, কিন্তু এটা করতে গিয়ে সে নিজেও পড়ে যেতে লাগে। জ্যাক এসে তাকে বাঁচিয়ে নেয়। একটু পরে সেই কালো চেহারার জম্বি তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে চলে আসে। তারা গন্ধ শুকে বুঝতে পারে তাদের সঙ্গী কোথায় মারা গিয়েছে, কিন্তু তারা সেই জ্যাকের বিছানো ফাঁদে পা দেয়, আর ব্লাস্টের ফলে সেখানে থাকা অনেক জম্বি মারা যায়। জ্যাক সেখানে ব্লাস্টের শব্দ শুনে বুঝতে পারে যে তাদের সেই জায়গাতে জম্বিরা পৌঁছে গিয়েছে, যেখানে কাল রাতে তারা ছিল, কিন্তু তারা আগেই সেই জায়গা থেকে চলে এসেছিল। জ্যাক বুঝতে পারে সেই জম্বিগুলো এখনো তাদের পিছু করছে, কিন্তু ভাগ্য ভালো তারা সেখান থেকে চলে এসেছিল। এদিকে তাদেরকে বলে, একটু দূরেই একটি এয়ারপোর্ট রয়েছে, যেখানে আমার বাবা কাজ করত, হতে পারে সেখানে কোনো প্লেন রয়েছে, যেটাতে করে আমরা খুব সহজেই সেই শিপটাউন পর্যন্ত পৌঁছাতে পারবো। জ্যাক তখন তাদেরকে বলে, এয়ারপোর্ট একটি খোলা জায়গা, যদি সেখানে কোনো জম্বি অ্যাটাক করে তাহলে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না, আর কি গ্যারান্টি আছে যে আমরা সেখানে প্লেন পাবো। কিন্তু এদিকে জোড়াজোড়িতে তারা রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য, কিন্তু তারা এখানে এসে দেখতে পায় এখানে কোনো প্লেন নেই। জ্যাক এখানে এদিকেলকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম এখানে কোনো প্লেন পাওয়া যাবে না। কিন্তু তারা এখানে একটি গ্যারেজ দেখতে পায়, আর এই গ্যারেজের দরজাটি খুলে তারা একটি ছোট প্লেন পায়। তারা এখানে অনেক বেশি খুশি হয়ে যায় যে তারা খুব সহজেই এখন সেই শিপটাউনে যেতে পারবে। ডেভিড বলে, যেহেতু এই প্লেনটি অনেকদিন থেকে ব্যবহৃত হয়নি, তাই সবকিছু চেক করে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। এটা চেক করতে ডেভিডের 20 থেকে 15 মিনিট সময় লাগবে। ডেভিড সেই প্লেনটি ঠিক করতে থাকে, আর জ্যাক সেই বিমানবন্দরে প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে থাকে। জ্যাক সেই দূরবীন দিয়ে দেখতে পায় অনেকগুলো জম্বি তাদের দিকে ছুটে
আসছে। খুব দ্রুতই তারা সেই প্লেনের কাছে চলে আসবে। জ্যাক আর এদিকেল দৌড়ে এসে তাদেরকে বলে, আমাদের খুব দ্রুত এই প্লেনটি চালু করতে হবে, নয়তো জম্বিরা এসে আমাদেরকে মেরে ফেলবে। জ্যাক আর এদিকেল সেই পাইলটের সিটে বসে যায় আর বই বের করে পড়তে থাকে কিভাবে প্লেন চালু করতে হয়। যেহেতু এদিকেলের বাবা পাইলট ছিল, তাই সে ছোটবেলা থেকে প্লেন বিষয়ে অনেক কিছুই জানতো। এদিকে জম্বিগুলো অনেক কাছে চলে এসেছিল, তাই জ্যাক প্লেনের বাইরে এসে সেই জম্বিগুলোকে ছুট করে আটকানোর চেষ্টা করছিল। এদিকে এদিকেল কোনোভাবে সেই প্লেনটি চালু করে ফেলে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রানওয়েতে অনেক জম্বি চলে এসেছে। জম্বিরা অনেক দ্রুত দৌড়চ্ছিল আর একটি জম্বি এসে প্লেনের দরজা দিয়ে জ্যাককে আক্রমণ করে বসে। জ্যাক সেই জম্বিটিকে গুলি করে প্লেন থেকে ফেলে দেয়। এদিকেল খুব সহজে সে জাহাজটিকে কন্ট্রোল করে ফেলে আর জাহাজটিকে আকাশে উড়াতে সক্ষম হয়। আকাশে উড়ার পর তারা অনেক খুশি ছিল, কিন্তু একটু পরে সেই জাহাজ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। যেহেতু অনেকদিন থেকে এই জাহাজটি বন্ধ ছিল, তাই সেই জাহাজের ইঞ্জিনটি বাস্ট হয়ে যায়। জ্যাক এখানে বুদ্ধি করে সেই জাহাজটিকে একটি গাছের সঙ্গে ক্র্যাশ ল্যান্ড করায়। এখানে সবাই আহত হয়, কিন্তু তারা জানে বেঁচে যায়। তারা আবারও হাঁটতে শুরু করে। তারা একটি রেল স্টেশনে আসে। চারিদিকে চেক করার পর যখন তারা কোনো জম্বি দেখতে পায় না, এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। প্রেগনেন্ট মহিলাটি জ্যাককে এসে ধন্যবাদ জানায় তাদের জীবন বাঁচানোর জন্য। তখন জ্যাক মেগানকে বলে, আজ থেকে 10 বছর আগে যখন এই জম্বি ভাইরাসটি ছড়িয়েছিল, তখন সবার আগে তার নিজের বউকেই মারতে হয়েছিল, কারণ সে জ্যাককেই আক্রমণ করতে চেয়েছিল। জ্যাক মেগানকে এটাও বলে, আমি এদিগেলকে বাঁচিয়ে রাখতে চাই আর আমি তোমাকে শিপটাউন পর্যন্ত পৌঁছেও দিতে চাই। এটা শুনে মেগান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেগানের হাজব্যান্ড ডেভিড, সে নিজের মাথায় বন্দুক তাক করে নিজেই মরতে চাচ্ছিল, কারণ তার পায়ে একটি জম্বিতে কামড় দিয়ে ফেলেছে। কিন্তু ডেভিড এখনো জম্বিতে পরিণত হয়নি, কারণ জম্বির কামড় অনেক গভীর ছিল না। সে ঠিক করে তার ওয়াইফকে সে শিপটাউন পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে সে মারা যাবে। সকাল হলেই দেখতে পাই তারা আবারও হাঁটতে শুরু করে। রাস্তায় যাওয়ার সময় জ্যাক ডেভিডকে দেখে সন্দেহ করে। জ্যাক বুঝতে পারে সে একজন ইনফেক্টেড, সে জম্বিতে পরিণত হচ্ছে, তাই সে ডেভিডকে ধরে একটি খালি জায়গায় নিয়ে চলে আসে। জ্যাক ডেভিডের প্যান্ট ওপর করে দেখতে পাই তাকে জম্বিতে কামড় দিয়েছে। জ্যাক বলে, তুমি নিজেই নিজেকে মারবে নাকি আমি তোমাকে মেরে ফেলবো? ডেভিড বলে, আমি কারো বিপদের কারণ হব না। যদি আমি বুঝতে পারি যে আমি জম্বি হয়ে যাচ্ছি, তখন নিজেই নিজেকে মেরে ফেলবো। এ কারণে জ্যাক ডেভিডকে ছেড়ে দেয়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তারা সামনে একটি বাড়ি দেখতে পায়। জ্যাক বন্দুক তাক করে সামনে এগোতে থাকে। তখনই বাড়ির সামনে একটি লাইট জ্বলে ওঠে। তখনই একটি স্পিকারের সাহায্যে বলা হয়, তোমার বন্দুকটি নিচে রাখো, নয়তো গুলি করে তোমাকে ঝাঁঝরা করে দেওয়া হবে। তারা বুঝতে পারে যে ভেতরে কোনো মানুষ রয়েছে। এদিকেল সামনে এসে বলে, আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি, আমাদের সাহায্যের প্রয়োজন। তখনই সেই বাড়ির মালিক বাইরে এসে তাদেরকে ভিতরে নিয়ে আসে। সে বলে, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার আর আজকে রাতে থাকতে দেওয়া হবে, কিন্তু তোমাদের বন্দুক আর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ির বাইরে রেখে আসতে হবে। তারা সবকিছু বাইরে রেখে দেয়। তারপর তাদেরকে সেই লোকটি বাড়ির ভেতরে নিয়ে আসে। লোকটি বলে, আমি একজন সায়েন্টিস্ট, আমি এখানে একাই থাকি, আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু রিসার্চের সুবিধার কারণে আমি এখান থেকে যাইনি। এখানে সেই লোকটি তাদের সবাইকে অনেক ভালো ভালো খাবার দেয়। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কেননা তারা অনেকদিন থেকে এমন খাবার খায়নি। খাবার খাওয়ার পরে সেই সায়েন্টিস্ট তাদেরকে ড্রিঙ্কস করতে দেয়। তারা অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক বছর পরে তারা এমন একটি পরিবেশ পেয়েছে যেখানে বসে গল্প করছে। এখানে এই লোকটির কথা খুব অদ্ভুত ছিল। এই ভাইরাসটি ভয়ঙ্কর হলেও মানুষ এতে আপডেট হয়েছে, আর এই ভাইরাসের ফলে দুর্বল মানুষগুলো মারা গিয়েছে। সে বলে, জম্বিরা খাবার জন্যই এই দুনিয়াতে বাঁচে, তাই জম্বিদের এই দুনিয়াতে রাজ করা প্রয়োজন। এই কথা শুনে তারা চারজনের অনেক আজব মনে হয়। তখন ডেভিডের শরীর অনেক খারাপ হতে থাকে। সে বাথরুমে গিয়ে দেখে তার শরীর পুরো জম্বি হয়ে গিয়েছে। জ্যাক বাথরুম থেকে এসে দেখে তারা বাকি তিনজনেই অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ সেই ড্রিঙ্কসের সঙ্গে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দিয়েছিল। ডেভিড এসে সেই সায়েন্টিস্টের উপর হামলা করতে যায়। তখনই সায়েন্টিস্ট তার হাতে একটি মেশিনের বাটনে টিপ দেয়, আর জম্বি ডেভিড আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সেই সায়েন্টিস্টই বলে, অনেক বছর পরিশ্রম করার পর এই ডিভাইসটি আমি বানাতে পেরেছি। এটা দিয়ে আমি দুনিয়ার যে কোনো কোনায় যেতে পারি, আর এটার ফলে কোনো জম্বি আমার কিছু করতে পারবে না। সায়েন্টিস্ট এমন একটি মেশিন বানিয়েছিল যেটা দেশে জম্বিদেরকে কন্ট্রোল করতে পারত। যখন তাদের সবারই জ্ঞান ফিরে, তখন দেখতে পাই তাদের সবাইকে সেই সায়েন্টিস্ট বেঁধে রেখেছে। এই সায়েন্টিস্ট এদের চারজনের উপরেই এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল। সেই বিজ্ঞানী তাদেরকে বলে, তোমরা আমার বউকে দেখতে চাও? আমরা দেখতে পাই সেই বিজ্ঞানীর বউ একটি জম্বি ছিল, আর তাকে একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। সে মানুষদের ধরে ধরে তার বউকে খাওয়াতো, আর তার বউয়ের উপরে এক্সপেরিমেন্ট করে সে এই ডিভাইসটিকে বানিয়েছে। সেই বিজ্ঞানীটি যখন তার বউয়ের খাঁচাটি খোলে, তখন তার উপরেই প্রথমে আক্রমণ করতে যায়। তখনই সেই বিজ্ঞানী তার বউকে কন্ট্রোল করে সেই
চারজনের দিকে পাঠিয়ে দেয়। প্রথমে এসেই সে জ্যাকের উপরে আক্রমণ করে বসে, কিন্তু জ্যাক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। তখনই ডেভিড সেই ভাইরাসের শক্তি দিয়ে নিজেকে মুক্ত করে ফেলে আর তার বাকি সঙ্গীদেরকেও মুক্ত করে ফেলে। তখনই সেই সায়েন্টিস্ট বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেই চারজনও নিজেদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে আসে। তারা বাইরে এসে সেই সায়েন্টিস্টের গাড়ি দেখতে পায়। সেই গাড়িতে করে তারা চারজন সেই জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু সেই বিজ্ঞানী এখানে হার মানার নয়, সে তার ডিভাইস দিয়ে সেই জম্বিদেরকে কন্ট্রোল করে তার গাড়ির পিছনে লাগিয়ে দেয়। জ্যাক অনেক দূরে ড্রাইভ করে জম্বিদের পিছনে ফেলে চলে আসে। সামনে এসে তারা দেখতে পায় রাস্তা বন্ধ, তাই তারা আবারও হাঁটতে শুরু করে, কিন্তু জম্বিরা আবারও তাদেরকে অ্যাটাক করে ফেলে। ডেভিডও বুঝতে পারে তার কাছে আর সময় নেই, কিছুক্ষণের মধ্যে সে পুরোপুরি জম্বি হয়ে যাবে। তাই সে তাদের সঙ্গীদেরকে সামনে চলে যেতে বলে আর পেছনে থেকে সে জম্বিদের সঙ্গে লড়াই করতে চায়। কিন্তু ডেভিডের ওয়াইফ মেগান তাকে ছেড়ে যেতে চায় না। কিন্তু ডেভিড বলে, তোমাকে আমার বাচ্চার জন্য হলেও বেঁচে থাকতে হবে। এরপর ডেভিড সেই জম্বিদের সঙ্গে লড়াই করতে থাকে। ডেভিড অনেকক্ষণ সময় ধরে সেই জম্বিদের সঙ্গে লড়াই করছিল আর এতক্ষণে তারা তিনজন অনেক দূরে পালিয়ে চলে এসেছে। তখনই সেই কালো জম্বিটি এসে সেই ডেভিডকে মেরে ফেলে। জ্যাক মেগানকে কোলে করে নিয়ে দৌড়াচ্ছিল আর অনেক দূর আসার পরে তারা মানুষের সেই বসতি দেখতে পায়। এদিকে এখানে অনেক জোরে চিৎকার করে তাদের কাছ থেকে সাহায্য চায়, কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল। টাওয়ারের উপর বসে থাকা দুইজন গার্ড জম্বিদেরকে দেখতে পায়। তারা তখন সেই জম্বিদেরকে গুলি করতে থাকে। তারা খুব দ্রুত একটি বোট তাদের দিকে পাঠিয়ে দেয়। তারা সেই বোটে করে দ্রুত সেই শিপ টাউনে চলে আসে। কালো চেহারা সেই জম্বিটি তাদের সঙ্গীদেরকে আটকে দেয়, কারণ সামনে পানি ছিল, কারণ তারা সেই পানি পার হতে পারবে না। এদিকে মেগানের ডেলিভারির সময় হয়ে গিয়েছিল, তাই তার চিকিৎসার প্রয়োজন। এখানে ডাক্তার আর চিকিৎসার সমস্ত সুবিধাই ছিল। সকাল হলেই আমরা দেখতে পাই অনেকগুলো জাহাজ দিয়ে একটি টাউন বানানো হয়েছে, যার কারণে এই জায়গার নাম শিপ টাউন, যার চারদিকেই শুধু পানি ছিল। জ্যাক এদিগেলকে বলে, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু এদিগেল এখানে থাকতে চায়, কারণ মানুষের মধ্যে থাকতে তার অনেক ভালো লাগছে। এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। তখনই সেই ডক্টরটি এসে বলে মেগান একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু অনেক ব্লিডিং হওয়ার কারণে হয়তো সে বেশিক্ষণ বাঁচবে না। এটা শুনে জ্যাক হতাশ হয়ে যায় আর মেগানের কাছে আসে। মেগান অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সে তার মেয়েকে জ্যাকের কাছে দিয়ে বলে সে চাই তার মেয়েও এদিগেলের মতো বড় হোক। জ্যাকের নিজের বইয়ের কথা মনে পড়ে যায় আর এদিগেলের মতো মেগানের মেয়েকেও তার কাছে রেখে দিতে চায়। এদিগেল একটি হ্যান্ডসাম ছেলের সঙ্গে এনজয় করছিল। এখানে এদিগেল মানুষদের ভিড়ে এত বেশি খুশি ছিল যে সে এখান থেকে আর যেতে চায় না। একটু পরে এদিগেল সেই হ্যান্ডসাম ছেলেকে একটি কেবিনে যেতে দেখে। তাকে দেখে সেও সেই কেবিনের ভিতরে চলে আসে। সে দেখতে পায় এই কেবিনটি পুরো তার আর বম দিয়ে ভর্তি ছিল। সেখানে তারবিহীন একটি সুইচও ছিল। যখনই এদিগেল সেই সুইচটিকে হাত দেয় তখনই সেই হ্যান্ডসাম ছেলেটি সেখানে চলে আসে আর এদিগেলকে বলে তারা শিপ টাউনের নিচে একটি বম লাগিয়েছে। যদি এখানে কোনো জম্বিরা আক্রমণ করে তাহলে তারা পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাবে আর এটা ব্লাস্ট করে দেবে। কিন্তু তারা ভাবতেও পারেনি এই দিনটি খুব জলদি চলে আসবে। সেই সায়েন্টিস্ট রেগে মেগে সেখানে চলে আসে। সে দেখতে পায় এখানে তারা অনেক জম্বিকে মেরে ফেলেছে, যার সাহায্যে সে এই দুনিয়াতে রাজ করতে চাচ্ছিল। সে তার মেশিনের সাহায্যে সেই কালো জম্বিটিকে নিজের আয়ত্তে নিয়ে আসে। এই সায়েন্টিস্টের কারণে চারিদিকের পানিও আর সেখানে থাকা মানুষগুলোকে বাঁচাতে পারবে না। অনেক জম্বি সেই পানির ভিতর দিয়ে এসে সেই জাহাজগুলোর উপরে উঠতে থাকে আর মানুষের উপরে আক্রমণ করে বসে, যার ফলে অনেক মানুষ মরে যায়। এখানে জ্যাকও বুঝতে পারে যে জম্বি অ্যাটাক করেছে। সে এদিগেলকে চারপাশে খুঁজতে থাকে। সে এদিগেলকে খুঁজে পায়। সেই সায়েন্টিস্টও সেই শিপে চলে এসেছে। সে এদিগেলকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যাক রেগে মেগে সেই সায়েন্টিস্টের দিকে এগিয়ে আসে। তখনই মাঝপথে একটি জম্বি এসে জ্যাককে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেখানে সেই সায়েন্টিস্টও চলে আসে। সে জ্যাকের কাছে বদলা নিতে চায়। সায়েন্টিস্টটি এসে জ্যাককে একটি লাথি মারে। জ্যাক বুঝতে পারে এর সাথে লড়াই করে কোনো লাভ নেই। জ্যাক সায়েন্টিস্টকে মেরে তার হাতে থাকা ডিভাইসটি ভেঙে ফেলে। যেহেতু সেই সায়েন্টিস্টের কাছে আর জম্বিকে কন্ট্রোল করার আর কোনোই পাওয়ার নেই, তাই জম্বিরা এসে তাকেই আক্রমণ করে বসে। যেহেতু এই জাহাজগুলোতে আগে থেকেই পালানোর রাস্তা ছিল, তারা অনেক মানুষ সেই নদীর উল্টো পাশে পালিয়ে চলে আসে। তারা অনেকেই সেই হ্যান্ডসাম ছেলেকে বাটনটি চাপ দিতে বলে, কিন্তু সেই ছেলেটি চাপ দেয় না, কারণ সে জানে এদিগেল আর জ্যাক এখনো তারা এই জাহাজেই আছে। জ্যাক আর এদিগেল পালিয়ে যাচ্ছিল। তখন সেই কালো জম্বিটি এদিগেলকে ধরে ফেলে। জ্যাক তখন একটি লাঠি দিয়ে সেই জম্বিটিকে মারে। তখনই এদিগেলের নজর সেই জম্বির হাতের দিকে যায়। তার হাতে সেই ব্রেসলেটটি ছিল যেটা এদিগেল ছোটবেলায় তার বাবাকে দিয়েছিল। সে বুঝতে পারে এই জম্বিটি অন্য কেউ নয়, তার নিজের বাবা। কিন্তু আফসোস সে আর এখন মানুষ নেই, সে জম্বিতে পরিণত হয়েছে। তখনই জ্যাক এদিগেলকে হাত ধরে অনেক জোরে দৌড়াতে বলে। তখনই সেই হ্যান্ডসাম ছেলেটি এদিগেল আর জ্যাককে পালাতে দেখে সেই অয়েল
ওয়্যারলেস বাটনে চাপ দিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই পুরো জাহাজটি ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু বিপদ এখনো কেটে যায়নি। সেই ক্যাম্পের সর্দার গলা ধরে তাদের দিকে এগিয়ে আসে। লড়াই করার সময় জম্বিটি তার গলায় কামড় দিয়েছে। সে পুরোপুরো জম্বি হওয়ার আগেই সেই কালো চেহারার জম্বিটি আবারও এসে তার উপরে হামলা করে। অবাক করা বিষয় হলো এত ব্লাস্টের ফলেও কালো চেহারার সেই জম্বিটি আবারও বেঁচে গিয়েছিল। এটা দেখে দৌড়ে এসে জ্যাক সেই জম্বির সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু জ্যাক সেই জম্বির সামনে দুর্বল হয়ে যায়। তখনই এদিকেল মাটি থেকে বন্দুক তুলে সেই জম্বির দিকে তাক করে। সে এটা জানার পরও যে জম্বিটি তারই বাবা। এদিকেল জ্যাককে বাঁচানোর জন্য তার জম্বি বাবাকেই শুট করে বসে। যদি সে শুট না করতো তাহলে সেই জম্বিটি এখানে থাকা সবাইকেই মেরে ফেলতো। এরপর জ্যাক এদিকেলকে গলায় জড়িয়ে নেয় আর সেখানে থাকা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা পানির ভেতরে থাকা একটি দ্বীপ দেখতে পায় আর সেখানেই তারা থাকার সিদ্ধান্ত নেয়। এই সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার